প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব জীবনের এমন এক কুহক যার গোলক ধাঁধায় আমরা সকলেই কখনো না কখনো পথ হারিয়েছি। জীবনের নানান খেলায় অংশীদার হয়ে আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি মহাকাল মৃত্যুর দিকে। ধরুন একদিন হঠাৎ জানতে পারলেন এতদিন ধরে পাশে থাকা হাতটা এক লহমায় সঙ্গচ্যুত হয়েছে, অথবা মনের দোলাচলের চরম বিশৃঙ্খলা যদি আপনার জীবনের শৃঙ্খলাকেই প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। ঠিক তখন কি সিদ্ধান্ত নেবেন আপনি? প্রেম, বন্ধুত্ব, মায়া, কে জিতবে? বিভা ক্যাফের আজকের নিবেদন লেখিকা সায়ন্তনী পুততুণ্ডর কলমে অনবদ্য সাসপেন্স লাভ স্টোরি যদি জানতেম। আজকের গল্প পাঠে সায়ক আমান, গল্পের সূত্রধার তমাল, বিভিন্ন চরিত্রে দেবদত্ত, অনন্যা, পূজা, তন্দ্রা, শ্রীজাত, রমন, স্বর্ণালী এবং তমাল। সম্পাদনায় সায়ন, প্রযোজনা ও পরিবেশনায় বিভা পাবলিকেশন। শুনবেন সায়ন্তনী পুততুণ্ডর গল্প যদি জানতেম। আজ রাস্তা পুরোপুরি বিশৃঙ্খল। অবশ্য কলকাতার রাস্তা কোনোদিনই নিপাট ভালো মানুষটির মতো নয়। ভিড়, যানজট, ট্রাফিক সিগন্যালে নিত্যযাত্রীদের নাভিশ্বাস ওঠে। ফুটপাথে হকারদের ঠাসাঠাসি, ট্রাফিকে ভিখারিদের রেশারেশি, র্যাশ ড্রাইভিং, ওভারটেক করতে গিয়ে বিপজ্জনক এগিয়ে চলা, সব মিলিয়েই হলো কলকাতা। কিন্তু আজকের বিশৃঙ্খলা একটু অন্যরকম। আজকে চার মাথার মোড়ের পরিস্থিতি শুধু বিশৃঙ্খল বললে কম বলা হয়। একেই প্রখর রোদের তাপ কালো পিচের তপ্ত ঘর্মাক্ত দেহকে প্রায় গুলিয়ে ফেলতে চায়। তার উপর সেই প্রবল উষ্ণতার সঙ্গে যুক্ত হয়েছে মানুষের ক্ষোভ, রাগ ও চিৎকার। একটা বাসকে ঘিরে ধরেছে অনেকগুলো গাড়ি। কেন্দ্রবিন্দুতে স্থিত বাসটিকে নিয়েই সমস্ত উত্তেজনা। রীতিমতো মারদাঙ্গা চলছে সেখানে। উত্তেজিত জনতা হাতের কাছে যা পাচ্ছে ছুঁড়ে দিচ্ছে বাসটিকে লক্ষ্য করে। মুহূর্তের মধ্যে ইটের আঘাতে ঝনঝনিয়ে ভেঙে পড়ল কাঁচের জানলা। উন্মত্ত মানুষেরা হিড় হিড় করে টেনে নামিয়েছে বাসের ড্রাইভার এবং হেল্পারকে। গণধোলাইয়ে চোটে তারা অর্ধমৃত। ট্রাফিক পুলিশরা চেষ্টা করছে প্রাণপণ জনতার কবল থেকে দুজনকে বের করে আনার, কিন্তু নিতান্তই সংখ্যালঘু হওয়ার কারণে মারমুখী জনতাকে ঠেকাতে পারছে না। দায়িত্বপ্রাপ্ত অফিসারের গাড়ি এসে থামতে না থামতেই একজন ট্রাফিক পুলিশ ছুটে এলো। অফিসার তৎপর ভঙ্গিতে গাড়ি থেকে নামতে নামতে বললেন, এ গেল বাচ্চা না বুড়ো? না না, একটা ইয়াং হয়েছে, অন্ধ, তাকেই ঢুকে দিয়েছে বাসটা। ইনস্ট্যান্ট ডেথ। ওই চার মাথার মোড়ে রোড ক্রস করছিল, বাসটা ফুল স্পিডে আসছিল। ড্রাইভার ঠিক মতো বোঝার আগেই। ড্রাইভার আর হেল্পার কোথায়? আর লাশ? ওই তো ওখানে স্যার, পাবলিক খেপে গিয়েছে। আমরা সবাই মিলে সামাল দেওয়ার চেষ্টা করেও পাচ্ছি না। লেটস গো। ভিড়ের দিকে অঙ্গুলি নির্দেশ করলো পুলিশটি। অফিসার এবং তার সঙ্গীর পুলিশ বাহিনী মারমুখী জনতাকে সামলানোর চেষ্টা করল। অফিসার বারবার বোঝানোর চেষ্টা করলেন, পুলিশের সাথে সহযোগিতা করুন, ভিড় হাঁটান, ভিড় হাঁটান, ক্রাইম স্পট ক্লিয়ার করবেন, আইন নিজে হাতে নেবেন না। পুলিশের সাথে সহযোগিতা করুন, সরুন, পুলিশের সাথে সহযোগিতা করুন, ভিড় হাঁটান। যখন কিছুতেই কিছু হলো না, তখন পকেট থেকে বেরোলো সরকারি পিস্তল। সরে যান, ক্রাইম স্পট ক্লিয়ার করবেন, আবার বলছি ক্রাইম স্পট ক্লিয়ার করুন। বেশ কয়েকটা ব্ল্যাঙ্ক ফায়ারের পর শেষ পর্যন্ত আগ্নেয়াস্ত্রের কল্যাণেই পরিস্থিতি
খানিকটা নিয়ন্ত্রণে এলো। কুকুর ছানা তোলার মতো করে ড্রাইভার আর হেল্পারের ঘাড় ধরে যতক্ষণে ভিড় থেকে বের করলেন অফিসার, ততক্ষণে ওদের জিভ বেরিয়ে পড়েছে। সারা মুখ হাত পা জখম, নাক থেঁতলে গিয়েছে, চোখের এক পাশ ফেটে গিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। অফিসার ওদের পুলিশ ভ্যানে তুলে দিয়ে এগিয়ে দিলেন রুমাল। এনে চোখ মুখ মুছে নে। ড্রাইভার কথা বলতে পারছিল না, তার জিভ নিজের দাঁতেই কেটে গিয়েছে, সামনের দুটো দাঁত নেই। কোনো মতে বলল, একটু জল হবে স্যার? দিচ্ছি। অন্ধ মেয়েটির মৃতদেহ সেখানেই পড়েছিল, শুধু মাথার ডান দিকের খুলিটা ভেঙে গিয়ে ঘিলু বেরিয়ে পড়েছে। এছাড়া গোটা দেহে আর কোনো ক্ষতচিহ্ন নেই। মেয়েটির মুখ প্রশান্ত, যেন ঘুমিয়ে পড়েছে। তার হাতে ধরা লেডিস ব্যাগটা রয়েছে যথাস্থানে। চোখের কালো চশমাটা অবশ্য ভেঙে চুড়ে খান খান, কিন্তু আশ্চর্যের বিষয়, হাতের লাঠিটার কিচ্ছু হয়নি, এখনো ধরা রয়েছে হাতেই। পুলিশ বাহিনী উত্তেজিত জনতাকে সরিয়ে দখল নিল মৃতদেহের। অ্যাক্সিডেন্টের কেস বডি পোস্টমর্টেমের জন্য পাঠাতে হবে, তার অনেক ঝক্কি ঝামেলা। অফিসার মেয়েটির হ্যান্ডব্যাগ তুলে নিলেন। ব্যাগ খুলতেই বেরিয়ে পড়ল কলেজের আইডেন্টিটি কার্ড। আপন মনেই নামটা উচ্চারণ করলেন অফিসার। অনিতা রয়। বডি পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করো। আর এই আই কার্ডে মেয়েটার অ্যাড্রেস আছে, ওর বাড়ির লোককে ইনফর্ম করো। গট ইট? স্যার। আপাত কর্তব্য শেষ করে পুলিশ ভ্যানে চলে এলেন অফিসার। ভ্যানকে ঘিরে তখনও ভিড় জমে আছে। লোকের উত্তেজনা কমেনি। হয়তো মৃতা মেয়েটি অন্ধ হওয়ার জন্যই জনতার তার প্রতি সহানুভূতি ও ড্রাইভার এবং হেল্পারের প্রতি রাগ বেশি। কোনো মতে সেই ভিড়কে ঠেলে ঠুলে পুলিশ ভ্যান এগোলো। অফিসার ড্রাইভারের দিকে তাকালেন। তাকে দেখলে মনে হয় সে যেন এইমাত্র চিতাকাঠ থেকে উঠে এলো। কড়া পুলিশি কণ্ঠে প্রশ্ন করলেন তিনি। মেয়েটা না হয় অন্ধ ছিল, কিন্তু তুই তো অন্ধ নস। একটা জলজ্যান্ত মেয়েকে চাপা দিয়ে দিলি। ড্রাইভার অতি কষ্টে বলে, কি করব বলুন তো স্যার, মেয়েটা যেন সামনে ঝাঁপিয়ে পড়লো। সিগন্যালও খোলা ছিল, গাড়ি স্পিডও ছিল, বাসটাকে আর থামাতে পারিনি। বাজে বকিস না। এখন অন্ধ মেয়েটার ঘাড়ে সব দোষ চাপানো হচ্ছে। মা কালীর দিব্যি বলছি স্যার, মেয়েটা হঠাৎ গাড়ির সামনে এসে পড়লো। এতক্ষণে হেল্পার মুখ খুলল। স্যার, আমি স্পষ্ট দেখেছি স্যার, মেয়েটা বাসের সামনে দাঁড়িয়ে হাসছিল। আমি চেঁচিয়ে সরতে বললাম, কিন্তু সরল না। হ্যাঁ সত্যি স্যার, মেয়েটা হাসছিল। আমিও কয়েক সেকেন্ডের জন্য দেখেছি। মেয়েটা সামনে ঝাঁপিয়ে পড়ল, বাসের সামনে দাঁড়িয়ে হাসছিল। কথাটা শুনে কপালে ভাঁজ পড়ে অফিসারের। অন্ধ হলেও মেয়েটি কানে শুনতে পেত, তাহলে বাসের হর্ন কি সে শুনতে পায়নি? অ্যাক্সিডেন্টের আগে একটা গেল গেল রবও নিশ্চয়ই উঠেছিল, সেই কোলাহল কি তার কানে যায়নি? এও কি সম্ভব? তাহলে কি ঘটনাটা অ্যাক্সিডেন্টের নাকি অন্য কিছু? সে হাসছিল কেন? তবে কি সে জানতো তার ভবিতব্য কি হতে চলেছে? আপন মনেই বললেন অফিসার, স্ট্রেঞ্জ। অ্যাক্সিডেন্ট না তো হত্যা। কপিল আস্তে আস্তে উচ্চারণ করল কথাগুলো। কেউ জবাব দিল না, কিন্তু ফাঁকা হল ঘরে তার কণ্ঠ ধ্বনিত প্রতিধ্বনিত হতে হতে
যেন খুঁজে নিতে চায় প্রশ্নটার জবাব। ক্লান্ত লাল চোখ দুটো তুলে তার দিকে তাকালো রোহিত। অনিতা তার বেস্ট ফ্রেন্ড ছিল। কয়েক বছর আগেও অনিতা দুর্ভাগ্যজনক অ্যাক্সিডেন্টটায় তার চোখ দুটো হারায়নি। তখন ওদের মতো সেও এই কলেজেই পড়ত। কপিল, রোহিত, উনা, দীপ্তিরা সবাই ওর বন্ধু ছিল। কিন্তু এক দীপাবলির রাতে বাজি পোড়াতে গিয়ে তুবড়ি ব্লাস্ট করে তার চোখ দুটো চিরকালের মতো অন্ধ হয়ে গেল। তারপর থেকেই অনিতার রাস্তা অন্যদিকে বেঁকে গিয়েছিল। চেনা অক্ষরের জায়গা নিয়েছিল ব্রেইল স্ক্রিপ্ট। পুরনো কলেজের জায়গায় ব্লাইন্ডদের কলেজ। পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যায়। অনিতা কেমন যেন ভিতরে ভিতরে গুটিয়ে গিয়েছিল। বেশি কথা বলতো না, সবসময় বিষণ্ণ ভাব। কালো চশমায় চোখ ঢেকে সে যেন নিজের সত্তাকেও ঢেকে ফেলেছিল। ব্যতিক্রম একমাত্র রোহিত। এক সময়ের বেস্ট ফ্রেন্ডকে অনিতা ঝেড়ে ফেলতে পারেনি, বরং রোহিতের উপর নির্ভর করতে শুরু করেছিল অনেকটাই। তার অন্ধকারের জগতে একমাত্র আলো ছিল রোহিত। অনিতার যত আবদার বায়নাক্কা মেটাবে রোহিত। হাসি, কান্না, ওঠা বসা সব রোহিতের সঙ্গে। অনিতাকে বেড়াতে নিয়ে যাবে রোহিত, অনিতাকে ফুচকা খাওয়াবে সেই রোহিত। রোহিতের সঙ্গে তার যত খুনসুটি। রোহিতের গার্লফ্রেন্ড উনা ব্যাপারটাকে মোটেই ভালো চোখে দেখত না, কিন্তু তার প্রবল আপত্তি সত্ত্বেও রোহিত অনিতাকেই সঙ্গ দিয়েছে বারবার। আজ উনার মুখের দিকে তাকিয়ে দেখল সে। উনা কি খুশি হয়েছে? আজ সে রোহিতের পাশে এসে বসেছে, অথচ কিছুদিন আগেই ওদের সম্পর্কটা ব্রেকআপের পর্যায়ে চলে গিয়েছিল। উনা রোহিতের একটা কথাও শুনতে চায়নি, স্পষ্ট বলেছে, তোর যত সময়, যত অ্যাটেনশন, যত চিন্তা ভাবনা সব অনিতাকে নিয়ে। আমি তো তোর কাছে ইম্পর্টেন্টই নই। আমার ইচ্ছের কোনো দাম নেই। যখনই ফোন করি, হয় তুই অনিতাকে নিয়ে শপিং করতে যাচ্ছিস, নয় ওর জ্বর হয়েছে বলে ডাক্তারের কাছে দৌড়চ্ছিস। সর্বক্ষণ শুধু অনিতা আর অনিতা। আমার সঙ্গে থাকলেও তুই বকবক করতে থাকিস, অনিতা এই করেছে, অনিতা সেই করেছে। ফিল্ম দেখতে গিয়েও শান্তি নেই। অনিতা মোবাইলেও তোকে চেস করছে, 50 বার ফোন আসে, আর তুই উঠে উঠে বাইরে চলে যাস। অনিতার দরকার বলে তুই ডেট বানচাল করে আমাকে একলা ফেলে রেখে ওর বাড়িতে চলে গেলি। এভাবে হয়? রোহিত উনাকে বোঝাবার চেষ্টা করে। একটু বোঝার চেষ্টা করো। অনিতার বাড়িতে তেমন কোনো অ্যাক্টিভ মেম্বার নেই। ওর বাবা নেই, মায়েরও বয়স হয়েছে। ও খুব একা, আর এই মুহূর্তে ওর কেয়ার করা, ওর পাশে দাঁড়ানোটা দরকার। আমি বন্ধু হিসেবে সেটাই করছি। শুধু বন্ধু হিসেবে? তুই বন্ধুর ডিউটি করছিস নাকি কেয়ারিং হাজব্যান্ডের? উনা নিষ্ঠুরভাবে বলেছিল, লাস্ট চান্স দিচ্ছি, তোকে বেছে নিতে হবে, নয় আমি নয় অনিতা। তোর এই দু নৌকায় পা দিয়ে চলার থিওরিটা না আর চলবে না কিন্তু। উনা 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 একটু বোঝার চেষ্টা করুন। উনা বোঝেনি, বরং অন্যান্য ছেলেদের সঙ্গে মেলামেশার বহরটা বাড়িয়ে দিয়েছিল। রোহিতকে দেখিয়ে দেখিয়ে ও আজ এর বাইকে, কাল ওর বাইকে করে যাতায়াত করছিল। বুকের ভিতরে একটা আলগা রক্তক্ষরণ হলেও সে প্রকাশ করেনি, বরং ব্রেকআপটার জন্যই মনে মনে প্রস্তুতি নিচ্ছিল। এতদিন দুজনের মধ্যে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল অনিতা। আজ সেই দেওয়ালটা নেই। রোহিতের মনে হলো উনা কি খুশি হয়েছে? আপাত দৃষ্টিতে বিষণ্ণ মনে হলেও মনে মনে সে কি হাসছে? সে কি জানতো আজকের দিনটা আসবে? রোহিত অবাক হয়।
আজ উনা এত কাছাকাছি বসে আছে, তার সুগন্ধি নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে তার চোখ মুখ। এত দিন বিচ্ছেদের পরে আজ পুনর্মিলনের সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু রোহিত ভেতর থেকে কোনো সাড়া পাচ্ছে না কেন? কোথায় গেল ওনার প্রতি ওর তীব্র আকর্ষণ? বরং তার জায়গায় দেখা দিচ্ছে একটা বিরক্তি। ওকে ঠেলে সরিয়ে দিতে ইচ্ছা করছে। রোহিত ক্রমাগতই বুঝতে পারছিল যে ও নিষ্পৃহ হয়ে যাচ্ছে। একটা শূন্যতা ওকে ক্রমাগতই গ্রাস করছে। জীবনের একটা অংশ এত অমোঘভাবে ছিল যে তার কেটে পড়ে যাওয়াটা বড় যন্ত্রণাদায়ক। ভিতরে ভিতরে একটা আগুন ওকে পোড়াচ্ছে, অথচ সেই জ্বালা প্রকাশের কোনো পথ খুঁজে পাচ্ছে না। ভাবতে ভাবতেই অন্যমনস্ক হয়ে গিয়েছিল রোহিত। কপিলের গার্লফ্রেন্ড দীপ্তির কণ্ঠস্বরে তার চিন্তাসূত্র ছিঁড়ে যায়। ও তো আগেও 2-1 বার সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল, তাই না? হ্যাঁ, করেছিল। চোখের আলো চলে যাওয়ার পর অন্তত 2 বার নিজের হাতে শিরা কেটে ফেলতে চেয়েছিল অন্ধ মেয়েটা, কিন্তু কোনোবারই সফল হয়নি। 2 বার এই রোহিতই তাকে নিয়ে ছুটেছিল হসপিটালে। হসপিটালের বেডে শুয়ে অনিতা ডুকরে কেঁদে উঠেছিল। কেন আমাকে বাঁচালি? কেন কেন আমাকে বাঁচালি তোরা? পাগলামি করিস না অনিতা, এইভাবে হেরে যেতে নেই। তোরা বুঝবি না রে, তোরা বুঝবি না, তোরা কেউ বুঝবি না রে, কেউ না। এই অন্ধকার, এই একা থাকা, কেউ বুঝবি না তোরা, কেউ না। কে বলেছে তুই একা? হ্যাঁ, সে মৃদু ধমক দেয়। কাকিমা আছেন। আর তুই? আমি তো আছি। তার কপালে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল রোহিত, আমি সব সময় আছি তোর পাশে। সত্যি? বাচ্চা মেয়ের মতো প্রশ্নটা করল সে। সত্যি। অনিতা আর কথা বাড়ায়নি। রোহিতের হাত দুটো জড়িয়ে ধরে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল। কপিল আবার জানতে চায়, এই পুলিশ কি বলছে রে? অ্যাক্সিডেন্ট না সুইসাইড? আমি কি করে বলবো? ওরা কি আমার কাছে সব ডিসক্লোজ করবে? কপিল ইতস্তত করে বলে, না মানে তুই তো ওদের ফ্যামিলি মেম্বারের মতোই ছিলি। পোস্টমর্টমের পর বডিও আনতে গিয়েছিলি, পুলিশ তোকে ইন্টারোগেট করেনি? না। বিরক্তি সহকারে কথাটা ছুঁড়ে দিয়ে সে উঠে যায় ওখান থেকে। তার আর এই কচকচি ভালো লাগছে না। শুধু বারবার উনার দিকে চোখ চলে যাচ্ছে, আর মনে হচ্ছে উনা হাসছে, উনা মিটি মিটি হাসছে। একটা অদ্ভুত হাসির রেখা ছুঁয়ে আছে ওর ঠোঁট। শুধু উনা কেন, কপিল দীপ্তির মুখেও যেন চাপা হাসি। এ হাসি কিছু বলতে চায়, এ হাসি অনেক কিছু জানে। অনিতাও নাকি শেষ মুহূর্তে হাসছিল। দূর থেকে তীব্র বেগে ছুটে আসা বাসের সামনে দাঁড়িয়ে এসে হাসছিল, কিন্তু কেন? যদি জানতে আমার কিসের ব্যথা তোমায় জানাতা। রোহিতের মোবাইল বেজে উঠল। সে আর চোখে তাকিয়ে দেখল উনা ফোন করছে। সে লাইনটা কেটে দিয়ে অনিতার মায়ের দিকে তাকায়। অনিতার মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। চোখের তলায় গাঢ় কালো ছাপ। ভদ্রমহিলা কাঁদছেন না, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল এর চেয়ে
বুক ফাটা কান্নায় ভেঙে পড়লেই বোধহয় ভালো হতো। চোখ দুটোয় অন্যমনস্কতার ঘোর এখনো লেগে আছে। মনে হচ্ছে তিনি আছেন ঠিকই, কিন্তু থেকেও নেই। জাগতিক কোনো কথা, কোনো বস্তু কিছুই তাকে স্পর্শ করতে পারছে না। আজ পুলিশ অফিসার ওদের ইন্টারোগেশনের জন্য ডেকেছেন। ওদের মানে অনিতার মা আর রোহিতকে, মৃধা মেয়েটির সব থেকে কাছের মানুষদের। তিনি জানতে চান এটা অ্যাক্সিডেন্ট নাকি সুইসাইড কেস। অনিতার ব্যাগে যদিও কোনো সুইসাইড নোট জাতীয় কিছু পাওয়া যায়নি, ব্রেইল স্ক্রিপ্টে এক্সপার্টকে সঙ্গে নিয়ে অনিতার বাড়িতে তন্ন তন্ন করে তার খাতাপত্র, রাইটিং প্যাড খুঁজে দেখছে পুলিশ। কিন্তু না, সেখানেও কোনো সুইসাইড নোট নেই। কি মনে হয় আপনাদের? পুলিশ অফিসার শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন। অনিতা কি আত্মহত্যা করতে পারে? রোহিত কোনো উত্তর দেয় না। সে আর চোখে অনিতার মায়ের দিকে তাকায়। ওর চোখ দুটো এখনো অন্যমনস্ক, একটা পুতুলের মতো বসে আছেন, কোনো সাড় নেই। মিসেস রয় এবার যেন কেঁপে উঠল চোখের পাতা। কাঁপা স্বরে বললেন, বলছিলাম অনিতা কি সুইসাইড করতে পারে বলে আপনার মনে হয়? নিজেকে গুছিয়ে নিতে সময় নিলেন ভদ্রমহিলা। তার গলা এখনো কাঁপছে। পারে, আগেও চেষ্টা করেছিল, তখন রোহিতের জন্যই ওকে বাঁচাতে পেরেছি। একটু চুপ করে থেকে যোগ করলেন, রোহিত না থাকলে অন্য এতদিন বেঁচে থাকতো না। আচ্ছা, ও কি রোজ একা একাই যাতায়াত করতো? প্রথম কয়েক মাস রোহিতই ওকে কলেজে হাত ধরে পৌঁছে দিত। পরে অবশ্য ও একা একাই যাতায়াত করতে শিখে গিয়েছিল। অফিসার একটু ভাবলেন। যদিও কেসটা আত্মহত্যার বলেই মনে হচ্ছে, তবু কিছু কিছু জিনিসে তার খটকা লাগছে। মেয়েটির ব্যাগের ভেতর থেকে পরিপাটি করে সাজানো বই, টিফিন বক্স, জলের বোতল পাওয়া গিয়েছে। যে মেয়ে কয়েক ঘন্টা পরেই আত্মহত্যা করবে, সে কি ওভাবে সুন্দর করে কলেজ ব্যাগ গুছিয়ে নেবে? মৃতদেহটাও ছিল পরিপাটি করে সাজানো। কোঁচকানো চুল লম্বা বিনুনি করে সুবিন্যস্ত করেছে। কানে মিনে করা সোনার হালকা ঝুমকো, গলায় সোনার চেইন, হাতে কগাছা চুড়ি। মুখের ত্বকে ফরেন্সিক এক্সপার্টরা সানস্ক্রিন ক্রিমের প্রলেপ পেয়েছেন। হালকা প্রসাধনীয় আছে, রয়েছে ডিওড্রেন্টের ছাপও। মুখের ভেতরে আধ চেবানো চুইংগাম। এত ঠান্ডা মাথায় কি কেউ আত্মহত্যা করতে পারে? যে মেয়ে সুইসাইড করবে, সে ধীরে সুস্থে সকালবেলায় উঠে নিজেকে সুবিন্যস্ত করে সাজাবে, আস্তে আস্তে প্রতিটি অলংকার পরবে, সানস্ক্রিন লোশন মুখে মাখবে। যার খাওয়ার দরকারই নেই, সে টিফিনের বাক্সটা নিতে ভুলবে না। কলেজ ব্যাগ সুন্দর করে গুছিয়ে চুইংগাম খেতে খেতে সে মরতে যাবে। দীর্ঘ পুলিশি জীবনে এমন আত্মহত্যা কখনো দেখেননি অফিসার। আপনি কি বলেন রোহিত বাবু? অনিতা কি আত্মহত্যা করেছে? রোহিত স্তিমিত স্বরে জবাব দেয়, বলা মুশকিল স্যার। আমি জানি না, কোনো আইডিয়া নেই। আপনি তো ওর বেস্ট ফ্রেন্ড ছিলেন, হতাশাব্যঞ্জক কিছু বলেছে কখনো? যখন ওর চোখ দুটো নষ্ট হয়ে গেল, তখন প্রথম দিকে খুব ডিপ্রেশনে ভুগতো, কিন্তু পরে ঠিক হয়ে গিয়েছিল। প্রথম দিকে বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল, কিন্তু পরে আর করেনি। আপনি তো ওকে খুব মোটিভেট করেছিলেন, তাই না? প্রশ্নের তির্যক ভঙ্গিটা লক্ষ্য করেছে রোহিত। সন্তর্পণে জবাব দেয়, বন্ধু হিসেবে সেটা আমার ডিউটি ছিল। শুধুই বন্ধু? কি বলতে চাইছেন? স্ট্রেট কাট কথা বলুন। ফাইন, খোলাখুলি বলি তবে।
একটু আগেই মিসেস রয় বললেন যে আপনি না থাকলে অনিতা এতদিন বাঁচত না। এমন নয় তো যে বন্ধুত্বের হাত ধরেই আপনাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ডেভেলপড হয়? অন্ধ মেয়েটি আপনাকে আঁকড়ে ধরে, আপনাকে ঘিরেই বাঁচার স্বপ্ন দেখতে থাকে, কিন্তু কোনো কারণে আপনাদের মধ্যে ব্রেকআপ হয়। মেয়েটি হতাশা নিতে পারে না এবং আত্মহত্যা করে। অসম্ভব, আপনি অবান্তর কথা বলছেন। অনিতার সঙ্গে আমার শুধু একটাই সম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্ক। কাকিমাও জানেন। তীব্র প্রতিবাদ করে ওঠে রোহিত। অনিতার মা মৃদু মাথা নেড়ে রোহিতের কথায় সায় দিলেন। অফিসার তার দিকে দেখছেন, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না, কোনো প্রশ্নও করলেন না। কিন্তু রোহিতের মনে হলো তিনি যেন হাসছেন। শুধু তিনি একাই নন, গোটা পুলিশ স্টেশনই তার দিকে তাকিয়ে হাসছে। উর্দিধারী কনস্টেবল, শাড়ি পরা মহিলা পুলিশ, এমনকি সদ্য ধরা পড়া চোরটাও হাসছে। কি অদ্ভুত সে হাসি, অকারণ কিন্তু ভীষণ অর্থপূর্ণ। আপনি হাসছেন অফিসার? অফিসার প্রায় আকাশ থেকে পড়েন। আমি কোথায়? যা বাবা, আমি হাসবো কেন? রোহিত ক্লান্ত দৃষ্টিতে ভালো করে মেপে নেয়। না, অফিসারের মুখ সম্পূর্ণ গম্ভীর, হাসির লেশ মাত্র নেই সেখানে। তবে কি দেখল সে? কেন দেখল? আমি কি এখন যেতে পারি? ক্লান্ত ভঙ্গিতে জানতে চায় ও। খুব টায়ার্ড লাগছে। আপনাদের যদি আর কোনো কোয়ারি না থাকে। অফকোর্স, তবে যতদিন না তদন্ত শেষ হচ্ছে বাইরে কোথাও যাবেন না, আর গেলেও জানিয়ে যাবেন। রোহিত উঠে আসে। উঠে দাঁড়াতেই তার চোখ চলে যায় অনিতার মায়ের দিকে। কি আশ্চর্য, ভদ্রমহিলাও যেন তার দিকে তাকিয়ে হাসছেন। একটা অদ্ভুত হাসি। এ হাসির পেছনের রহস্য খুলেও খোলে না। সহজে বোঝা যায় না এ হাসির মর্মার্থ। ভীষণ বিপজ্জনক একটা হাসি। রোহিত পাগলের মতো ছুটে বেরিয়ে যায় সেখান থেকে। অফিসারের কপালে ভাঁজ পড়ে। ছেলেটা অমন করে ছুটছে কেন? সবাই হাসছে। যার দিকেই তাকাচ্ছে রোহিত, তার মুখেই সেই মিস্টিক হাসি। বাসে যেতে যেতে মনে হলো যাত্রীরা ওর দিকে দেখছে আর হাসছে। বাসের কন্ডাক্টরও তার দিকে হাসি মাখা মুখে এগিয়ে আসছে। ড্রাইভারও আলগোছে ঘাড় ঘুরিয়ে তাকে দেখে নিচ্ছে বারবার। তার মুখেও সেই চোরা গোপ্তা হাসি। ভীষণ ভয়ে কুঁকড়ে যাচ্ছিল রোহিত, গুটিয়ে যাচ্ছিল ভেতরে ভেতরে। ওরা সবাই তাকে দেখে হাসছে কেন? ওদের কাউকে সে চেনে না, অথচ সবাই এমন ভাবে হাসছে যেন কত দিনের পরিচিত। যেন ওরা সবাই রোহিতের সম্পর্কে সব কিছু জানে। আমাকে এখানে নামিয়ে দিন, আমাকে এখানে নামিয়ে দিন। প্রায় চিৎকার করে বলে উঠল রোহিত। তার কণ্ঠস্বরের তীব্রতায় যাত্রীরা যেন সচকিত হয়ে ওঠে। কন্ডাক্টর বিনা বাক্য ব্যয়ে বাস থামানোর ঘন্টি বাজিয়ে দেয়। রোহিত দূর দাঁড়িয়ে নেমে যায়। নামার আগে কন্ডাক্টরের মুখটা এক ঝলক দেখল সে। ভাবলেশীন মুখ, অথচ হাসছে।
মুখের একটি পেশিও নড়েনি, প্রসারিত হয়নি, কিন্তু রোহিত জানে সে হাসছে। নামার পরই তার খেয়াল হলো যে জায়গাটা খুব পরিচিত। এই সেই চার মাথার মোড়, এই সেই কালান্তক মোড় যেখানে বাসের চাকার তলায় পিষে গিয়েছিল অনিতা। ঘুরে ফিরে আবার সেই জায়গাটাতে এসেই সে হাজির হয়েছে। এই জায়গা গত কয়েকদিন ধরে তাকে তাড়া করছে, তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে রোজ। রোহিতের নিজেরই এবার হাসি পেয়ে গেল। এটা তো হওয়ারই ছিল, এটা তো হতোই। ক্রিমিনাল সব সময় ক্রাইম স্পটটা দেখতে আসে, রোহিতকেও আসতে হতো। সে একবার চতুর্দিকে চোখ বুলিয়ে নিল। দৃশ্যপট বিশেষ কিছু পাল্টায়নি। সেই পানের দোকানি আজও পান, সিগারেট, চুইংগাম বিক্রি করতে ব্যস্ত। ওখান থেকেই চুইংগাম কিনেছিল অনিতা। পানের দোকানিটা মুখ তুলে তাকালো তার দিকে। হ্যাঁ, সেও হাসছে। হাসছে চায়ের দোকানের বাচ্চা ছেলেটা, এমনকি পুলিশ বুথে দাঁড়ানো ট্রাফিক পুলিশের ঠোঁটেও সেই রহস্যময় হাসি। রোহিতের পাগল পাগল লাগছিল। ওরা সবাই সেই একই হাসি হাসছে। অবিকল যেমন হেসেছিল অনিতা শেষ মুহূর্তে, তেমনি একটা অম্ল রসাক্ত অর্থপূর্ণ হাসি। এমন হাসি সব কিছু প্রকাশ করতে জানে। এ হাসির রহস্য অনেক গভীরে। মোবাইল ফোনটা বেজে উঠেছে। যদি জানতে আমার কিসেরও ব্যথা তোমায় জানাতাম, যদি জানতে। রোহিত তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে তাকিয়ে দেখল উনা ফোন করছে। এখন দিনে অন্তত 7-8 বার ফোন করে সে। রোহিত কখনো ধরে, আবার কখনো ধরে না। ধরতে ইচ্ছা করে না, কথা বলতে ইচ্ছা করে না। উনাকে কেমন যেন অন্তঃসার শূন্য মনে হয় তার। আফসোস হয় কেন এই মেয়েটার সঙ্গে জড়িয়ে পড়েছিল। উনা না থাকলে আজ অনিতা বেঁচে থাকত। রোহিতের মনে পড়ে যায় সেই মুহূর্তগুলোর কথা, সেই মুহূর্ত যা তার জীবনের সব কিছু কেড়ে নিয়েছে। রোহিতের কি করার ছিল? উনা তখন ক্রমাগতই ওর কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কলেজের মাচো বয় বিক্রমের বাইকে লিফট নিচ্ছে। রোহিত মরিয়া হয়ে ওঠে। উনাকে বারবার বোঝানোর পরেও সে এক কথাই বলে চলেছে, হয় আমি নয় অনিতা। অন্যায় জেদ কিছুতেই ছাড়বে না উনা। বলে, কে বেশি মূল্যবান তোর কাছে, ও না আমি? তুই তো সবসময় ওর ভাই ফরমাস খাচ্ছিস, আমার জন্য তো তোর সময়ই নেই। তবে আমি আর তোর সঙ্গে থেকে কি করব বল? অন্যদিকে অনিতাও ক্রমাগত আঁকড়ে ধরছে রোহিতকে। তার জগতে রোহিত ছাড়া আর কেউ ছিল না। রোহিত তাকে উনার কথা বলেছে। অনিতা সভয়ে তার হাত জড়িয়ে ধরে। তুই আমায় ছেড়ে চলে যাবে রোহিত? কি মুশকিল। রোহিত বিপন্ন গলায় বলে, চলে যাব তো বলিনি। উনা যদি তোকে আর আমার কাছে আসতে না দেয়? অনিতা তার হাত চেপে ধরে। কথা দে, তুই আমায় ছেড়ে আর কোথাও যাবি না। তুই চলে গেলে আমি মরে যাব রোহিত। রোহিত বুঝতে পারছিল সে ক্রমাগত একটা বিভাজনের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। দুই নারীর প্রবল জেদের মাঝখানে দাঁড়িয়ে সে হাঁক পাক করে মরছিল। মনে মনে বিরক্ত হয়ে উঠছিল। সহ্যের সীমা জবাব দিয়ে দিয়েছিল। তার মাথার মধ্যে একটা কথাই ঘুরছিল, হয় উনা নয় অনিতা, হয় উনা নয়। রোহিতের মনে হলো
সব কিছু যেন গোলমাল হয়ে যাচ্ছে। চার মাথার মোড়টা যেন মাথার ভিতরে পাক দিচ্ছে। সবাই তাকেই দেখছে এখন। রাস্তার ধারের ভিখারিরাও হাসছে। সামনের মোড় ঘেঁষে দাঁড়িয়ে থাকা ফুচকাওয়ালাটা হাসছে। পাশ ঘেঁষে চলে যাওয়া তরুণ তরুণীর দল, হ্যাঁ, ট্রাফিকের ব্যস্ততাকে ছাপিয়ে উঠছে সেই হাসির রেশ। হাসছো, তোমরা সবাই হাসছো। কি চাও? কনফেশন? অলরাইট, অলরাইট, আমি মেনে নিচ্ছি যে আমি অনিতাকে মেরেছি। যে হাত দিয়ে ওকে বাঁচিয়েছিলাম সেই হাত দিয়েই মেরেছি ওকে। সেদিন ওর সঙ্গে আমার এখানেই দেখা হয়েছিল। আমি ওকে ফোন করে দেখা করতে বলেছিলাম, ও এসেছিল। আমরা হাত ধরে হাঁটছিলাম, আর আমি হঠাৎ ওকে এই ভিড়ের মধ্যে দাঁড় করিয়ে ওর হাত ছাড়িয়ে সিগারেট কিনতে চলে গিয়েছিলাম। না 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 না, সত্যি সত্যি যাইনি, বরং একটু দূরে দাঁড়িয়ে সুযোগের অপেক্ষায় ছিলাম। আমি জানতাম ও একটু পরেই অসহায়ের মতো আমাকে ডাকবে, এদিক ওদিক হাতড়ে খুঁজবে, ওর ওই অসহায় গলায় আমাকে বলবে, রোহিত, তুই কোথায় রোহিত? তখন এই রাস্তায় ফুল স্পিডে গাড়িগুলো হুশাস করে চলে যাচ্ছে। আমি আর অপেক্ষা করলাম না। একটা দৈত্যাকৃতি বাস ছুটে আসছে থেকে ফুটপাথের প্রচন্ড ভিড়ের মধ্যে লুকিয়ে চলে গেলাম ওর পেছনে। তারপর প্রচন্ড একটা ধাক্কা। অনিতা একদম রাস্তার উপরে, মানে ওই প্রবল বেগে ছুটে আসা বাসটার সামনে। ওই কয়েক সেকেন্ডে অনিতা বুঝতে পেরেছিল কি হয়েছে। ও শুনতে পেয়েছিল দ্রুত গতিতে ছুটে আসা বাসটার চাকার শব্দ। ও আমার স্পর্শ চিনতে পেরেছিল, বুঝেছিল আমি ওনাকে বেছে নিলাম। সবটা ওই সময়ের ভগ্নাংশের মধ্যেই বুঝে নিয়েছিল অনিতা। তাই ও হাসছিল, অদ্ভুত সেই হাসি। অন্ধ ছিল, কিন্তু বোকা ছিল না, বোকা ছিল না। আমি বুঝতে পারিনি ওর থেকে বড় অন্ধ আমি, ওর থেকে অনেক বোকাও। তাই বুঝতে পারিনি যে উনাকে আমি আদৌ ভালোবাসি না। অনিতা যেমন আমাকে ওর দুনিয়া বানিয়ে নিয়েছিল, আমার দুনিয়াও তেমনই অনিতাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। উনা নয়, উনা নয়, অনিতাই আমার সব কিছু ছিল। অথচ ওকে আমি বোঝা ভেবেছি, ওর হাত থেকে নিষ্কৃতি চেয়েছি, ওর পরিবর্তে উনাকে বেছে নিয়েছি। একটাই আফসোস, যদি আগে বুঝতাম, যদি আগে জানতাম, আমি সেদিন চার মাথার মোড়ে আরেকটা অ্যাক্সিডেন্ট হলো। মৃত ব্যক্তি পুরুষ, ট্রাফিক পুলিশের ভাষায় ইয়াং ছেলে, অন্ধ নয়, রীতিমতো চক্ষুষ্মান।
কিন্তু সে উদ্ভ্রান্তের মতো ছিটকে এসে পড়ল একটা দশাশয়ী ট্রাকের সামনে। ট্রাক ড্রাইভারের বয়ান অনুযায়ী ও লড়কা হঠাৎ করে আমার গাড়ির সামনে এসে পড়লো। সির্ফ তাই নয়, যখন ওর মুখে গাড়ির হেডলাইট পড়েছিল আমি তখনই দেখেছি স্যার। কি দেখেছিস? ও লড়কা হাসছিল স্যার, বিশ্বাস করুন স্যার, ও লড়কা হাসছিল। এতক্ষণ ধরে আপনারা শুনলেন সায়ন্তনী পুততুণ্ডর কলমে সাসপেন্স লাভ স্টোরি যদি জানতেম। আমাদের আজকের গল্প আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিভা ক্যাফে। সবার আগে আমাদের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন পেতে প্রেস করুন রিং বেল আইকনে। আর অবশ্যই আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাদের জানান এই গল্পের কমেন্ট সেকশনে। আমাদের পরবর্তী নিবেদন নিয়ে আমরা আবার হাজির হব শুধুমাত্র আমাদের অফিসিয়াল চ্যানেল বিভা ক্যাফেতে। ভালো থাকবেন, সাহিত্যে থাকবেন। শুভরাত্রি।